নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের বিশেষ অধিবেশন নয়, দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে বলছেন বিএনপি নেতারা। কে রাষ্ট্রপতি হবেন, যে ফোরাম, সে ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন। স্বনির্ভর সমৃদ্ধ দেশ গড়তে চায় সরকার। প্রবাসে বাংলাদেশি মেধাবীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। সংকট কাটছে না সিএনজি স্টেশনে। দিনরাত দীর্ঘ সারিতে অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা, চরম ভোগান্তিতে শত শত চালক। মোদী সরকারের সঙ্গে ফের বসার আগেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় সিজেপি। ভারত জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নতুন রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি তৈরি হয়নি, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের পেছনে কি উদ্দেশ্য রয়েছে তা যাচাই করে দেখা হবে। এদিকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার শুরু হবে সোমবার। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রাপ্তি বিষয়ক এক পরামর্শ সভার আয়োজন করা হয়। অংশ নেন আইনমন্ত্রী ও আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর। অনুষ্ঠানে উঠে আসে সমসাময়িক নানান প্রসঙ্গ। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার শুরু হতে চলেছে। আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে মামলাটির ইনভেস্টিগেশন এবং আমি বিচারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছি সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমান চার্জ ইনশাআল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। অনুষ্ঠানের বাইরে সদ্য বিদায় রাষ্ট্রপতিকে নিয়ে সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হাতে আছে 90 দিন। রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল 24শে জুলাই ছিল। 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। শাহাবুদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগের ইস্যুতেও কথা বলেন আইনমন্ত্রী। জানান, বিষয়টি যাচাই করে দেখা হবে। আমরা যাচাই বাছাই করে দেখব, সময় হলে দেখব। এমনি হওয়ার সুযোগ আছে কি? এইটা যারা করেছেন, কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। বিচারিক আদালতে রাষ্ট্রপতি থাকা অবস্থায় একটি মামলা হয়েছে শাহাবুদ্দিনের বিরুদ্ধে। এ বিষয়ে এখনই কোনো মন্তব্য নয়, জানান আইনমন্ত্রী। যখন ব্যাখ্যার প্রয়োজন আসবে তখন ব্যাখ্যা দেওয়া যাবে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আগামী রাষ্ট্রপতি কে হবেন তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তন হলে 36তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা জানান। 17 বছর ধরে আওয়ামী লীগের কাগজে কলমে অর্থ লোপাটের অভিযোগ তুলে ধরেন তিনি। গবেষণার জন্য আরও বেশি অর্থ বরাদ্দ দেয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। পরবর্তী রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেয়া হবে সে বিষয়ে দলের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন, জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত 12 প্রতিষ্ঠানের নতুন চেয়ারম্যানদের শ্রদ্ধা নিবেদন করেন তিনি। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচারের যে দাবি তুলেছে বিভিন্ন গোষ্ঠী, সেই বিষয়টিও দলীয় সিদ্ধান্ত বলেও জানান রুহুল কবির রিজভী। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দেশ পরিচালনা করছেন। দলের বিভিন্ন পর্যায়ের ত্যাগীদের মূল্যায়ন করা হচ্ছে। দায়িত্ব পালন তারা অত্যন্ত নিষ্ঠার সাথে করবে, দক্ষতার সাথে করবে, সততার সাথে করবে এবং দায়িত্ব পালন করে বুঝিয়ে দিবে যে না, যারা রাজনৈতিক নেতৃত্ব তারা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পেলে তারা সেটিকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। কে রাষ্ট্রপতি হবেন, যে ফোরাম, সে ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন।
স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও রোবোটিক্স সামিটে অংশ নেন তিনি। বলেন, এই খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেমিকন্ডাক্টর শিল্পে শুল্ক প্রত্যাহারের কথাও উল্লেখ করেন সরকার প্রধান। রাজধানীর তেজগাঁওয়ে নভ থিয়েটারে 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, এই শিল্পের ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে এই খাতে ট্যাক্স মওকুফ হবে জানান প্রধানমন্ত্রী। বলেন, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। নতুন উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকা অনুদানের ঘোষণাও দেন। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্টআপ অনুদানও রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে চায় সরকার। প্রবাসে বাংলাদেশের বিশ্ব স্বীকৃত মেধাবীদের সঙ্গে যোগাযোগ গভীর করার উপরও জোর দেন তিনি। প্রবাসে বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। অনুষ্ঠান শেষে সামিটে অংশ নেয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রাজধানী সহ সারা দেশে সিএনজির তীব্র সংকট কাটছেই না। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। চরম ভোগান্তিতে পড়েছেন চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতি। শিগগিরই সরবরাহ স্বাভাবিক হবে। পাম্পের থেকে গাড়ি সরতে চায় না, ঘন্টার পর ঘন্টা, কেউ 24 ঘন্টা থাকে গ্যাস নিয়ে যায়। গ্যাস দুপুরের ভিতরে আবার শেষ হয়ে যাবে। এখন ডিউটি করব নাকি আপনার গ্যাস নেওয়াতে সময় দিব? এদের কোনো মেনটেন্যান্স না, সিরিয়াল ছাড়াও ঢোকে, হয়তো আপনাদের দেখে ঢুকতেছে না। 2 ঘন্টা খোলা থাকলে 5 ঘন্টা বন্ধ থাকতো। গতকাল দুপুর থেকে একটু একটু করে আছে, যা আছে তাই তো মানুষকে দেবো, এর বেশি তো দিতে পারবো না। গ্যাস সংকট নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মাহমুদ। যাবো তার কাছে। রাজু, আজকে পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা এবং সিএনজি সরবরাহ নিয়ে পাম্প মালিকরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ সাদিয়া। উন্নতির আসলে আমি সেই সুসংবাদটি দিতে পারছি না বলে দুঃখিত আগেই, কারণ আমি সকাল থেকে যেসব পাম্পগুলো ঘুরেছি সেই পাম্পগুলোতে আমি দীর্ঘক্ষণ অপেক্ষমান যেসব গাড়িগুলোকে দেখেছি তারা আসলে ভোর রাত থেকে অপেক্ষায় আছে। তারা শুধু যখনই তার সিরিয়ালটি সামনে আসে সিএনজি স্টেশনগুলোতে, সেখানে তারা এসে এই 4-5 ঘন্টা অপেক্ষা করে হয়তো 50 টাকা থেকে 100 টাকার গ্যাস তারা পাচ্ছেন, যা দিয়ে তারা সময় এবং তাদের যে দৈনিক রোজগারের যে বিষয়টি সেটি আসলে প্রবলভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে আমি পাম্প মালিক এবং কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছিলেন আসলে রেগুলারলি তারা 15 PSI চাপের যেই লাইনের গ্যাসটি পান সেটা এখন নিচে নেমে 1 থেকে 2 PSIতে চলে এসে, যার কারণে আসলে গ্যাসের চাপ নেই। চাপ না থাকার কারণে এই দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং এই ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যেসব গ্যাসের গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে। এর পাশাপাশি যদি একটু বলে রাখি, আসলে শুধুমাত্র গ্যাস পাম্পেই নয়, গ্যাসের সংকট দেখা দিয়েছে বাসাবাড়িতেও। রাজধানীর বেশ কিছু এলাকায় আসলে গ্যাস সংকট দেখা দিয়েছে, তার মধ্যে মিরপুর, মোহাম্মদপুর, তার মধ্যে মতিঝিলের কিছু অংশ, যেসব এলাকায় আসলে গ্যাসের প্রচুর সংকট আমরা দেখতে পেয়েছি। অনেক ঘরে এখনও চুলো জ্বালাতে পারেনি তারা। এই বিষয়গুলো যদি সহসা নিয়ন্ত্রণে না আসে, সহসা সমাধান না হয়, সেক্ষেত্রে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এই সংশ্লিষ্ট সকলেই। এর প্রভাব আসলে গণপরিবহনেও পড়বে বলে আশঙ্কা দেখা দিচ্ছে প্রবলভাবে। সাদি, আমার কাছে আসলে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। রাজু, ধন্যবাদ আপনাকে। সরকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের আগেই ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চায় ককরোচ জনতা পার্টি সিজেপি। দাবি আদায় না হলে দেশজুড়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা, যা রুখে দিতে অন্য রাজ্য থেকেও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যেও বিক্ষোভে নেমেছে ছাত্র জনতা।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের স্লোগান উত্তাপ ছড়াচ্ছে গোটা ভারতে। পুলিশি নির্যাতন, সরকারের মনস্তাত্ত্বিক চাপ উপেক্ষা করেই এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ, বিহার, পুনে সহ বিভিন্ন রাজ্যে। চলবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত। সরকারের সঙ্গে তৃতীয় দফা আলোচনার কয়েক ঘন্টা আগে বিষয়টি স্পষ্ট করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। আমাদের দাবি স্পষ্ট, পদত্যাগ ছাড়া শিক্ষামন্ত্রীর কাছে বিকল্প নেই। আমরাও আন্দোলন ছাড়ব না। বিক্ষোভ দমনে যন্তর মন্তরে নিরাপত্তা জোরদারে বসানো হয়েছে ব্যারিকেড, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত 10 কোম্পানি সিআরপিএফ বাহিনী। আন্দোলনের নতুন মাত্রা যুক্ত করেছে শিবসেনা। পিছিয়ে নেই সরকার বিরোধী কংগ্রেস, সমাজবাদীর মতো দলগুলো। মাথা মুন্ডন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গায়েবী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করেছে কেউ কেউ। এমনকি শিক্ষার্থীদের মতোই 3 দফা দাবি পেশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ধর্মেন্দ্র প্রধানকে হটালেও সমাধান হবে না, প্রয়োজন সংস্কার। ছাত্রদের উপর নির্যাতনের জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। এদিকে শিক্ষার্থীদের উপর নির্যাতনের প্রতিবাদে পশ্চিমবঙ্গেও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ। এতে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সামিল হবেন বলে গুঞ্জন চলছে। নীরব দাস, নিউজ 24। ব্যস্ত রাজধানীর ঝলমলে জীবনের আড়ালেই রয়েছে আরেকটি ঢাকা, যেখানে হাজারো ছিন্নমূল মানুষের রাত কাটে ফুটপাতে, খোলা আকাশের নিচে অথবা ফুটওভার ব্রিজে। জীবিকার সন্ধানে শহরে এলেও অনেকের ভাগ্যেই জোটেনি মাথা গোজার ঠাঁই। নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে অনেকেই হয়েছেন একই পথের যাত্রী। তাদের জীবন সংগ্রাম তুলে ধরছেন সহকর্মী রাশিদুল ইসলাম। মাথা গোজার ঠাঁই নাই, তবুও 4 বছরের আনিশা আর 11 বছরের ইয়ামিনকে নিয়েই যেন স্বপ্ন বুনে যাচ্ছেন সাথী আক্তার। এই 2 সন্তান আর স্বামীকে নিয়ে কোনো রকম দিন পার করলেও রাত কাটে ফুটপাতেই। অভাবের সংসার, তাই 11 বছরের ইয়ামিনকে কাজে দিতে মন স্থির করেছেন তার মা। এদিকে যে কোনো মূল্যে আনিশাকে পড়ালেখা করানোর কথাও জানান তিনি। এটি যেন তার সব থেকে বড় স্বপ্ন। আমার মেয়ের এমনি স্বপ্ন দেখি, আমার মেয়েটার যদি একটু ভালো মতো পড়বার পারতাম, বাকি ভালো জায়গায় করে পারতাম, তাহলে কিন্তু আমার খুব শান্তি লাগতো। আমার জীবনের আশা এইটাই, আর কোনো আশা নেই। সাথী আক্তারের মতোই রাজধানীর ফুটপাত, মেট্রো স্টেশন কিংবা ফুটওভার ব্রিজ, এসব জায়গায় অনেক মানুষের কাছে এখন স্থায়ী ঠিকানা। কেউ দিনমজুর, কেউ ভিক্ষাবৃত্তি করেন, আবার কেউ ছোটখাটো কাজ করে কোনো মতো জীবিকা নির্বাহ করেন। কিন্তু দিনের শেষে আশ্রয় বলতে ফুটপাতই। বেশি অংশ না খাই থাকে, আমার একই অবস্থা। ঠিক আছে, কিছু কেউ জন আছে, কেউ মনে করেন যে বউ লইয়াও থাকে, কিন্তু কেউ বাড়ি ঘর নাই। বর্ষা, শীত কিংবা তীব্র গরম, প্রকৃতির সব প্রতিকূলতার মধ্যেই চলছে তাদের জীবন। নিরাপদ বাসস্থান, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা কিংবা শিশুদের শিক্ষা, সব কিছুরই অভাব রয়েছে তাদের জীবনে। এক মুঠো খাবার আর একটু মাথা গোজার ঠাঁইয়ের আশা সরকার এবং বিত্তশালীদের কাছে। বাড়ি তো নদী ভেঙে নিয়েছে, বাড়ি ঘরে যাওয়ার কোনো প্লেস নেই। বিনা তেলে কোনোদিন কেউ পিছিয়ে আগে না। যদি তেল থাকে তাহলে তেল সবাই দেয়, একটা সহযোগিতা পাইলাম। দেখ আর কিছু না, রিক্সা চালাই, যাই কিছু করি, একটু দিনে জাল করতে খায় বাঁচতে পারলাম। এদিকে তাদের জীবনযাত্রা দেখে অভ্যস্ত এমন মানুষও তাদের জন্য সরকারের সুদৃষ্টির আহ্বান জানান। নিরাপদ আশ্রয় ও টেকসই পুনর্বাসনের অপেক্ষায় প্রতিদিনই নতুন দিনের স্বপ্ন দেখেন এই ছিন্নমূল মানুষেরা। রাশিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জামালপুরের মাদারগঞ্জে একজন শিক্ষক দিয়েই চলছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুমোদিত 6টি পদের 5টি ফাঁকা থাকায় একাই ঘন্টা বাজানো, ক্লাস নেওয়া থেকে শুরু করে সব দাপ্তরিক কাজ সামলাচ্ছেন প্রধান শিক্ষক। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ, অনিয়মিত হয়ে পড়ছে শিক্ষার্থীরাও। দ্রুতই সেখানে নতুন শিক্ষক পদায়নের আশ্বাস দিয়েছে প্রশাসন। মুত্তাসিম বিল্লার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার 72 নম্বর পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাক প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়টিতে শিক্ষার্থী রয়েছে 70 জন, কিন্তু তাদের পাঠদানের জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিদ্যালয়ের তালা খোলা, জাতীয় পতাকা উত্তোলন, ঘণ্টা বাজানো থেকে শুরু করে পাঠদান ও প্রশাসনিক কাজ সবই একাই সামলাচ্ছেন প্রধান শিক্ষক। দাপ্তরিক কাজে উপজেলা সদরে যেতে হলে সেদিন বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ থাকে। চলতি বছরের 15 জানুয়ারি থেকে এভাবেই চলছে বিদ্যালয়টি। স্থানীয়দের দাবি, শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত শিক্ষক সংকট দূর করে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। স্কুলের খুবই সংকট, মাস্টারের পোলাপান যা লেখাপড়া করতেছে হয় না ঠিক মতো। বর্তমানে একটা মাস্টার লেখাপড়া হয় না। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যে তাড়াতাড়ি হতে পারে যে শিক্ষক যারা স্কুলে নিয়োগ দেয়। প্রধান শিক্ষক জানান, শিক্ষক সংকট নিরসনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একাধিকবার আবেদন করা হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি প্রয়োজনীয় শিক্ষা দান দিতে পারছেন, সরকার যদি উদ্যোগ কর্তৃপক্ষ যদি সুব্যবস্থা করে স্কুলটার প্রাণ ফিরে আসবে বলে আমি আশা করি। তবে দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়টিতে আরও শিক্ষক পদায়নের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছিল, তারা বলছিলেন যে নিয়োগটা যেহেতু হয়ে যাচ্ছে নিয়োগ থেকে দিয়ে দিব, যার কারণে আর ডেপুটেশনে ওইভাবে দেওয়া হয়নি। তারপরে যখন দেখলাম যে নিয়োগটাও পিছিয়ে গেছে তখন আমরা একজনকে দিছি এবং আমরা আরো চেষ্টা করতেছি যে আরো 2-1জনকে দেওয়ার জন্য। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী মাদারগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 201টি। এসব বিদ্যালয়ে শিক্ষকের অনুমোদিত পদ 1236টি। বর্তমানে কর্মরত আছেন 1088 জন শিক্ষক, ফলে এখনো শূন্য রয়েছে 148টি পদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কৃত্রিম বুদ্ধিমত্তা আরও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করতে চায় সরকার। এটা এখন বড় চ্যালেঞ্জ বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, ইতোমধ্যে দেশের তথ্য যোগাযোগ ও ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। একে সঠিকভাবে বোঝা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। Communication system, information system, digital platform, that is a very important component it became. So to understand it and to make friendship with artificial intelligence and to keep it long, that is a really challenge for us. আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।